গল্পের শুরুতেই আমরা একটা স্কুল ছাত্রীকে দেখতে পাই। সে এক মনে দেয়ালে কিছু লেখালেখি করছে, আর একই সাথে পুরো বিষয়টাকে আবার নিজের ফোনে ভিডিও করেও রাখছিল। আর ওই ভিডিওতে মেয়েটা বলছিল যে কোরিয়ার অ্যাস্ট্রোলজি সাজুয়ান অনুযায়ী যদি কেউ তার জন্ম তারিখের সাথে মনের কোনো সুপ্ত ইচ্ছা কোনো বিশেষ জায়গায় লিখে রাখে, তবে নাকি সেই ইচ্ছাটা তার পূরণ হয়। আর এই অন্ধবিশ্বাস থেকে মেয়েটা সেখানে নিজের এক ভয়ানক ইচ্ছার কথা লিখে রাখে। সে চায় নির্দিষ্ট কয়েকজন মানুষের মৃত্যু হোক, আর এরপর মুহূর্তের মধ্যেই তো নিজের গলাটা কেটে সেখানে আত্মহত্যা করে। এই মেয়েটার মৃত্যুর পরই পেছনের দেওয়ালে ফুটে ওঠে তার পরিচয়, নাম হিয়াং এবং জন্ম তারিখ 12 মার্চ 2005। এরপরে আমরা দেখতে পাই শিয়া নামের একটা মেয়েকে। সেও স্কুলে পড়ে। সে তার আন্টির সঙ্গে এখানে থাকে। তার আন্টি পেশায় একজন নার্স হওয়ার কারণে হসপিটালেই তার অধিকাংশ সময় কাটত, তাই শিয়াকে প্রায় বাড়িতে একাই থাকতে হয়। শিয়ার ঘর ভর্তি মেডেল, ট্রফি আর বিভিন্ন ধরনের সার্টিফিকেট। আসলে শিয়া একজন তুখোর মাপের অ্যাথলেট। একদিন স্কুলে যাওয়ার সময় শিয়া ডাইনিং টেবিলে তার আন্টির রেখে যাওয়া কিছু টাকা আর একটা চিরকুট দেখতে পায়। সকালে নাস্তা করে তো বাড়ি থেকে বেরোনোর সময় সে তার ক্লাসমেট জিয়াংবুকে মেসেজ করে তৈরি হতে বলে। জিয়াং তাদের ওপরের ফ্ল্যাটেই থাকে। জিয়াংও তখন নিচে নেমে আসে আর শিয়াকে আবার আলতো করে একটা কিসও করে দেয়। আসলে তারা দুইজন বেশ কিছুদিন ধরে গোপনে প্রেম করছিল, কিন্তু এটা আবার তাদের বন্ধু মহলের কেউই জানত না। আর এরপর আমরা দেখি নারী নামের আর একটা মেয়েকে। সে বেশ ধনী পরিবারের সন্তান। সে যখন স্কুলে আসছিল তখন গাড়িতে বসে রেডিওতে আবার অ্যাস্ট্রোলজি শুনছিল। ঠিক তখনই সে বাইরে জিয়ংবুকে দেখতে পায়, তাই গাড়ি থেকে নেমে জিয়ংয়ের দিকে এগিয়ে যায়। আর ওই সময় আবার উপস্থিত হয় তাদের দলের আরেকজন। এই ছেলেটার নাম ইয়ংবুক। ইয়ং আসলে জিয়ংয়ের ছোটবেলার বন্ধু আর শিয়ার একদম ভাইয়ের মতো। সে আগেই ধরে ফেলেছিল যে শিয়া আর জিয়ং লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এরপর তো সে আর শিয়া প্ল্যান করে যে কথা প্রসঙ্গে নারীর সামনে যেন তাদের সম্পর্কের বিষয়টা ফাঁস হয়ে যায়। তাই ইয়ংও তখন কৌশলে জিয়ংকে জিজ্ঞাসা করে যে কি রে, তোরা নাকি ইদানিং প্রেম করছিস? সব সময় একে অপরের সাথে এরকম চিপকে থাকিস কেন? ব্যাপারটা কি? হ্যাঁ, এই কথা শুনেই তো নারী অনেকটা অস্বস্তি বোধ করতে শুরু করে। নারীর এই অবস্থা দেখে ইয়ং আবার তখন নারীকে প্রশ্ন করে যে কিরে, তুই আবার জিয়ংকে পছন্দ করিস নাকি? আর নারীও তখন সংকোচ না করে তো সবার সামনে তার ভালো লাগার কথাটা স্বীকার করে দেয়। তাদের এই বন্ধু মহলের শেষ সদস্য হলো হাজুন। হাজুন আবার মনে মনে শিয়াকে অনেক পছন্দ করত। তাই ইয়াংবুক যখন তাকে জানায় যে শিয়া আর জিয়ং প্রেম করছে, তখন সে কিছুটা ভেঙে পড়ে। তবে হাজুন কিন্তু অনেক ট্যালেন্টেড একটা ছেলে, ক্লাসেও সবসময় ভালো পারফর্ম করে। তাই ইয়ংবুক তার নিজের ল্যাপটপটা ঠিক করার দায়িত্বের পর হাজুনকেই দিয়ে দেয়। তখন কথায় কথায় জানা যায় যে 2 দিন পরেই নাকি ইয়ংবুকের জন্মদিন। এদিকে কিছুদিন আগেই তাদের শহরে একটা ম্যাথ প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। ক্লাসের শিক্ষক এসে এরপর তার ফলাফল ঘোষণা করে, আর তখন জানা যায় যে হাজুন ফার্স্ট হয়েছে। এটা সবার কাছে অনেকটা স্বাভাবিকই ছিল, কারণ হাজুনের মতো ম্যাথে পারদর্শী ছেলে তাদের মধ্যে আর কেউ নেই। কিন্তু সবাই তো পুরো আকাশ থেকে পড়ে যখন শুনতে পায় ইয়ংবুক নাকি দ্বিতীয় হয়েছে। যে ছেলে ঠিকমতো ক্লাসের পরীক্ষায় পাশ করতে পারে না, সে আবার এত কঠিন একটা ম্যাথ পরীক্ষায় সেকেন্ড কিভাবে হলো, এটাই কেউ ভেবে পাচ্ছিল না। শিক্ষকরা তখন সাফ জানিয়ে দেয় যে পরীক্ষার হলে নাকি কড়া পাহারা ছিল, তাই নকল করার কোনো সুযোগ নেই। ঠিক ওই সময় আবার ইয়ংবুকের ফোনে গিরিকো নামের এক রহস্যময় অ্যাপ থেকে নোটিফিকেশন আসে যে তার ইচ্ছা নাকি পূরণ হয়েছে। তো এরপর টিফিন পিরিয়ডে বন্ধুরা যখন ইয়ংবুকে তার এই সাফল্যের আসল রহস্য জিজ্ঞাসা করে, তখন তাদেরকে সে ওই গিরিকো অ্যাপের কথা বলে। সে জানায় যে এই অ্যাপে নিজের নাম, জন্ম তারিখ দিয়ে যে কোনো ইচ্ছা রেকর্ড করে পাঠালে সেটা নাকি বাস্তব হয়। বন্ধুরা তখন এটা শুনে তো পুরো হেসে উড়িয়ে দেয় যে এরকম আবার কোনো অ্যাপ থাকতে পারে নাকি। আর তখন ইয়ংবুক সবার ফোনে অ্যাপটির লিঙ্ক পাঠিয়ে দেয়, কারণ এটা আবার নাকি ইন্টারনেটে সার্চ করে পাওয়া যায় না। সে তার নিজের উইশের রেকর্ডিংটাও তাদেরকে শোনায়, তবুও কেউ তার কথা বিশ্বাস না করেই সেখান থেকে চলে যায়। ঠিক ওই সময় ইয়ংবুকের ফোনে আবার 24 ঘন্টার একটা টাইমার শুরু হয়ে যায়। সে ভাবছিল যে 24 ঘন্টা শেষ হলে সে হয়তোবা তার পরবর্তী ইচ্ছাও জানাতে পারবে। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই নারী আর শিয়া ইয়ংবুকের জন্মদিন নিয়েই কথা বলছে। নারী তখন ইয়ংবুকের নামে বেশ কিছু আজে বাজে কথা বলে। এদিকে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা আবার ইয়ংবুক শুনছিল। এটা শুনে তো সে মনে অনেক কষ্ট পায়, কারণ নিজের প্রিয় বন্ধুর কাছ থেকে এমন কথা তো সে কখনোই আশা করেনি। তাই ক্লাসেও সে অনেক অমনোযোগী ছিল। অন্যদিকে আবার একটা রহস্যময় মেয়েকে দেখা যায় যে পাথর দিয়ে কিছু একটা তৈরি করছিল। হঠাৎ পাথরের ভেতর থেকে তখন একটা সাদা সাপ বেরিয়ে আসে, কিন্তু সে সাপটা দেখে ভয় না পেয়ে উল্টো তার স্বামীকে জানায় যে আজ নাকি বাড়িতে মেহমান আসবে। তবে এই মেহমান আসা নিয়ে আবার সে অনেকটা সতর্ক হয়ে যায়। এরপর দেখা যায় বিকালে শিয়া আর জিয়ং মাঠে প্র্যাকটিস করছিল। সে দারুণ খেলেও জিয়ং একদম মনোযোগ দিতে পারছিল না। গত বছরের ডিসকোয়ালিফিকেশনের ভয় তাকে এখনো কুড়ে কুড়ে খাচ্ছিল। শিয়া তখন তাকে বোঝায় যে শোনো, প্র্যাকটিসকে স্রেফ প্র্যাকটিস হিসেবেই দেখো, বড় কোনো ম্যাচ হিসেবে নয়।
তুমি বেশি চাপ নিয়ে ফেলছো। এরই মাঝে কোচ সেখানে শিয়াকে জানায় যে সে জাতীয় দলের জন্য নির্বাচিত হয়ে গিয়েছে। কোচ আসলে তাদের সম্পর্কের কথা জানতেন, তাই জিয়ংকে তিনি নিয়মিত প্র্যাকটিসে আনার দায়িত্ব শিয়াকেই দিয়ে দেন। এরপর সন্ধ্যার দিকে হাজুন লক্ষ্য করে যে ইয়ংবুক খুব আপসেট হয়ে আছে এবং সে এক ধরনের ওষুধও খাচ্ছে। ওদিকে শিয়ার লকার থেকে আবার ফোন বাজতে থাকে। জিয়ংয়ের ফোনে তখন একটা কনফারেন্স কল আসে, যেখানে সে শুনতে পায় শিয়া, নারী আর ইয়ংবুক মিলে তার নামে কুৎসা রটাচ্ছে আর তার জন্মদিনের অনুষ্ঠান নিয়ে বিভিন্নভাবেই ব্যঙ্গ করছে। ইয়ংবুক তখন শিয়াকে কল ব্যাক করার চেষ্টা করে, কিন্তু শিয়া তখন কোচের সঙ্গেই ছিল আর তার ফোনটা ছিল লকারে। তাই এই কলটি তো শিয়াদের পক্ষ থেকে আসা কোনোভাবেই সম্ভব নয়। বন্ধুরা, তাহলে এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্যময় শক্তি। আর এরপর আমরা দেখতে পাই শিয়া তার সাফল্যের খবর জিয়ংকে জানায়। জিয়ং তখন খুশি হলেও মনে মনে বেশ ভয় পেয়ে যায়, কারণ সে জানত কোচ আগে থেকেই তাকে খুব একটা পছন্দ করতেন না। তো স্কুল থেকে ফেরার পর শিয়া এক বুক অপরাধবোধ নিয়ে তো তার আন্টিকে মেসেজ করে জানায় যে সে জাতীয় দলে সুযোগ পেয়েছে। আন্টি তখন খুশি হয়ে ফিরতি মেসেজ দিলেও জানায় আজ রাতে তার ফিরতে অনেকটা দেরি হবে। ওদিকে শিয়া খেয়াল করে যে তার ফোনে ইয়ংবুকের 39টা মিসড কল পড়ে আছে। শিয়া তখন অনেকটা উদাসীনভাবে কলগুলোর কথা ভুলে গিয়ে জিয়ংবুকে রাতের খাবারের জন্য নিজের বাড়িতে ডেকে নেয়। কিন্তু অদ্ভুতভাবে তারা আজকে অনেক চুপচাপ বসে ডিনার করছিল, কোনো কথাবার্তা না বলে। অন্যদিকে আমরা নারীকে দেখতে পাই। নারী ছোটবেলা থেকে বড়লোকের মেয়ে হওয়ার কারণে প্রচণ্ড জেদি আর শৌখিন ছিল। বয়সে ছোট হওয়ার কারণে তার ক্লাবে যাওয়ার তো অনুমতি ছিল না, তাই সে তার কাজিনের সাহায্য নিয়ে একটা ভুয়া পরিচয়পত্র বানিয়ে নেয় আর সেই ফেক আইডি দিয়ে সে রাতে ক্লাবে যায় একটু ফুর্তি করতে। অন্যদিকে দেখা যায় হাজুন ওই সময় মন দিয়ে ইয়ংবুকের ল্যাপটপটা ঠিক করছিল। ল্যাপটপে তাদের পুরনো সব ছবি দেখে তো সে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তখন তার মনে পড়ে যায় সারাদিনই তো ইয়ংবুকের মনটা খারাপ ছিল। তখন হঠাৎ করেই তার চোখে পড়ে সেই রহস্যময় গিরুকো অ্যাপের লিঙ্কটি। তখন সে মনে মনে ভাবে যে আচ্ছা, এই অ্যাপে যদি আমি শিয়াকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পাওয়ার ইচ্ছাটা প্রকাশ করি তাহলে কেমন হয়। কিন্তু ঠিক ওই মুহূর্তে আবার তার বোনের ফোন আসার কারণে সে রেজিস্ট্রেশন করতে পারে না। তোর পরের দিন সকালবেলায় শিয়া যখন ইয়ংবুকের সঙ্গে কথা বলছিল, তখন ইয়ং তাকে তার জন্মদিনের পার্টিতে আসার কথা জিজ্ঞাসা করে, কিন্তু শিয়া তার প্র্যাকটিসের দোহাই দিয়ে আসতে মানা করে দেয়। তখন তো ইয়ংবুকও প্রায় নিশ্চিত হয়ে যায় যে তাহলে কাল রাতে সে রহস্যময় কলগুলো বোধহয় সত্যিই তার বন্ধুরাই করছিল। আসলে কোনো একটা অদৃশ্য শক্তি চাইছিল তাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করতে। এদিকে শিয়াকে মন খারাপ করতে দেখে জিয়ংবু তখন মজা করে গিরুকো অ্যাপে উইশ করে বসে যে কালকে শিয়ার প্র্যাকটিস যেন বাতিল হয়ে যায়। তারা দুইজনই তো আসলে এই বিষয়টাকে স্রেফ মজা হিসেবেই নিয়েছিল। কিন্তু পরের দিন স্কুলে গিয়ে তো সবকিছু বদলে যায়। ক্লাসে ইয়ংবুককে দেখা যায় খুবই অদ্ভুত অবস্থায়। সে শিয়ার পাশে খালি বেঞ্চের দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল, যেন সেখানে সে কাউকে দেখতে পাচ্ছে। তার ফোনের টাইমারেও আর মাত্র 2 মিনিট বাকি। টিচার এরপর ক্লাসে এসে তার ফোনের শব্দ শুনে তো তাকে দাঁড়াতে বলে, আর তখনই সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। হঠাৎ ব্যাগ থেকে একটা কাঁটার বের করে সে এলোপাথারি ঘোরাতে থাকে। জিয়ংবু তাকে থামাতে গেলে তো সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর শূন্যে তাকিয়ে কাউকে চলে যেতে বলে। এরপর হঠাৎ করে এসে পাগলের মতো শিয়ার দিকে ছুটে গিয়ে জানালা ভেঙে নিচে পড়ে যায়। আর ফোনের টাইমার যখন একবার শূন্যে পৌঁছায়, আর তখনই তো ইয়ংবুক নিজের হাতে নিজের গলা কেটে ফেলে। সেখানে সবাই তো এই দৃশ্য দেখে পুরো হতবম্ব হয়ে যায়, কিন্তু তার বন্ধুরা তো ঠিকই বুঝতে পারে যে এই 24 ঘন্টার টাইমার নতুন কোনো উইশের জন্য নয়, বরং এটা ছিল উইশ পূরণ হওয়ার পর জীবন শেষ হওয়ার কাউন্টডাউন। এরপরে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই শিয়ার ছোটবেলার করুণ দৃশ্য। বাবা মাকে হারানোর পর শিয়া যখন তার আন্টির কাছে থাকতে আসে, তখনই প্রথম জিয়ংবুর সঙ্গে তার পরিচয় হয়। স্কুলে একা আর সবসময় চুপচাপ থাকার কারণে সবাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করলেও নারী আর জিয়ংবুই তার পাশে এসে দাঁড়িয়েছিল। সেই দুর্দিনে ইয়ংবুক তাকে তার প্রিয় কি চেইনটি শিয়াকে উপহার দিয়ে তার মুখে প্রথম হাসি ফুটিয়েছিল, আর ওখান থেকে তাদের 5 জনের এই সুন্দর বন্ধুত্বটাও শুরু হয়েছিল। এরপর গল্প চলে আসে আবারও বর্তমানে। ইয়ংবুকের মৃত্যুর পর স্কুলে তো পুলিশের তদন্ত চলছিল। শিয়া তখন জানায় যে গতরাতে আমি ইয়ংবুকের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছিলাম এবং তাকে একটা উপহারও দিয়ে এসেছি। ইয়ংবুক তখন আমাকে বলেছিল যে সে নাকি জানে কাল রাতের এই আজেবাজে কথাগুলো আমরা বলিনি। এদিকে তখন কোচ এসে আবার শিয়াকে জানায় যে স্কুলের পরিস্থিতির কারণে কয়েকদিনের জন্য সব প্র্যাকটিস বাতিল করা হয়েছে। শিয়া এই কথা শুনে তো পুরোপুরি চমকে ওঠে। তার মানে হাসতে হাসতে করা জিয়ংবুকের সে উইশটা পূরণ হয়ে গিয়েছে। সে যখন এরপর কোচকে বলতে যায় যে সে প্র্যাকটিস করতে পারবে, তখনই তো উপর থেকে একটা সিলিং প্যানেল ভেঙে তার পাশেই পড়ে। শিয়াও তখন বুঝতে পারে যে কোনো একটা অশুভ শক্তি তাদেরকে ঘিরে রয়েছে, আর এতে বাধা দিলে মৃত্যু পুরো নিশ্চিত। তখন আতঙ্কিত হয়ে আবার জিয়ংবু শিয়াকে জানায় যে তার ফোনেও নাকি সেই উইশ পূরণের নোটিফিকেশনের মাত্র 24 ঘন্টার টাইমার শুরু হয়ে গিয়েছে। হাজুন তখন অনেক চেষ্টা করেও কোনোভাবেই অ্যাপটি ডিলিট করতে পারে না।
তাই সে বুদ্ধি করে যে অ্যাপের কোডিং হ্যাক করতে পারলে হয়তোবা টাইমারটা থামানো সম্ভব। তাই এরপর তারা সবাই মিলে বিকালে তো শিয়ার বাড়িতে এক হওয়ার প্ল্যান করে। সেদিন বিকালে জিয়ংবুক যখন বাড়িতে একা ছিল তখন তার ফোনে শিয়ার নাম্বার থেকে একটা কল আসে। সে শুনতে পায় যে শিয়া আর নারী মিলে তাকে নিয়ে আজে বাজে কথা বলছে। কিন্তু জিয়াংবু এইবার আর বিভ্রান্ত হয় না। সে বুঝতে পারছিল যে শিয়া আর নারী এখন আলাদা আলাদা জায়গায় আছে। তাই সে দ্রুত শিয়ার কাছে ছুটে যায় আর বুঝতে পারে যে ঠিক একইভাবে ইয়ংবুকে ফাঁসানো হয়েছিল। এক অদৃশ্য মরণফাঁদ এখন তাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে আর সময়ের কাঁটাও দ্রুত ফুরিয়ে আসছে। এরপর বিকালবেলা সব বন্ধুরা যখন একসঙ্গে হয় তখন হাজুন জিয়াংবুর ফোন থেকে সে গিরুকো অ্যাপটি হ্যাক করতে সক্ষম হয়। সে দেখে যে অ্যাপটির কোডিং খুবই সাধারণ, তাই সে সব ডেটাই নষ্ট করে দিয়ে ফোনটা আবারও রিবুট করে। কিন্তু মুহূর্তের মধ্যেই তো পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে যায়। জিয়াংবু হঠাৎ করে পাগলের মতো নিজের চোখ ডলতে শুরু করে। তার চোখ দুটো পুরো রক্তবর্ণ হয়ে ওঠে। সে ইয়াংবুকের মতো একইভাবে শূন্যে তাকিয়ে কাউকে দূরে সরে যেতে বলছিল। আসলে গল্পের শুরুতে আত্মহত্যা করা সেই মেয়েটির অতৃপ্ত আত্মা জিয়ংবুককে ভর করেছিল। হাজুন তখন অ্যাপটা নষ্ট করলেও কোনো লাভ হয়নি। উল্টো জিয়াংবুর কণ্ঠ পাল্টে যায়। সে তো হাজুনকে মেরে ফেলার জন্য তার গলা টিপে ধরে। শিয়া তখন উপায় না পেয়ে তো হাজুনের ল্যাপটপটা দিয়ে জিয়াংবুর মাথায় আঘাত করে আর তাকে সেখানে অজ্ঞান করে দেয়। এই পুরো ঘটনাটা আবার নারী তো দূরে দাঁড়িয়ে ভিডিও করছিল। এত সব ভয়ঙ্কর কাণ্ড দেখে শিয়া মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নারী এসে তাকে অনেক সান্ত্বনা দেয় আর তার বাড়ির পিনকোডটা চেয়ে নেয় নিজের জিনিসপত্রগুলো সরিয়ে আনার জন্য। শিয়াও তখন নারীকে বিশ্বাস করে তার জন্ম তারিখ দিয়ে তৈরি করা ওই পিনকোডটিও বলে দেয়। এদিকে আবার হাজনের কাছে তার বোন হাউংয়ের ফোন আসে। হাজন তো আগে বন্ধুদের কাছে মিথ্যা বলেছিল যে তার বোন বিদেশে থাকে, কিন্তু হাউং আসলে একজন শক্তিশালী শামান, মানে ওঝা বা আধ্যাত্মিক গুরু আর কি। সে হাজনকে সাবধান করে দিয়ে বলে যে তোমাদের সবার পেছনে কিন্তু একটা প্রতিহিংসাপরায়ণ আত্মা লেগেছে, তাই খুবই সাবধানে চলাফেরা করবে। প্রথমে তো হাজন তার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না, কিন্তু এরপর যখন জানতে পারে যে জিয়ংবুক অলরেডি হাসপাতালে মৃত্যুসজ্জায় রয়েছে তখন সে তার বোনকে বিশ্বাস করতে বাধ্য হয়। এদিকে হাসপাতালে জিয়ংবুকের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তো শিয়া পুরো মরিয়া হয়ে ওঠে। আবারও সে গিরুকো অ্যাপ ডাউনলোড করে আর জিয়ংবুর জীবনটা ভিক্ষা করে উইশ করে বসে। শিয়ার উইশও তখন পূরণ হয়। জিয়ংবুকে একটু পর আস্তে আস্তে একটু ঠিক হয়ে ওঠে, কিন্তু এর মানে হলো শিয়ার নিজের জীবনের টাইমার এখন শুরু হয়ে গিয়েছে। ওদিকে শিয়ার বাড়িতে গিয়ে নারিয়া বা জিয়ংবুকের ফোনটি খুঁজে পায় আর নিজের ফোনের টাইমারের সঙ্গে সেটা মিলিয়ে দেখে। আর এখান থেকেই বোঝা যায় যে নারিও গোপনে কোনো ভয়ানক ইচ্ছা পূরণ করেছে। তো এরপরই তো দেখা যায় হাজুন শিয়াকে নিয়ে তার বোন হাউংয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে তারা যখন জঙ্গলের ভেতরে হাউং এসে রহস্যময় বাড়ির সামনে পৌঁছায় তখন শিয়াকে সেই আত্মাটা আবারও কবজা করার চেষ্টা করে। হাউংয়ের স্বামী ওয়াং তখন তাদেরকে ভেতরে নিয়ে আসে। হাউং তো শিয়াকে দেখা মাত্রই বুঝতে পারে যে শিয়া বিপদে আছে, তাই তাকে সে দ্রুত দড়ি দিয়ে বেঁধে ফেলে। শিয়াকে বাঁচাতে এরপর হাউং এক ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে দেয়। রিচুয়াল শুরু করতেই তো শিয়ার আত্মা একটা অভিশপ্ত জগতে প্রবেশ করে। সেখান থেকে ফিরে আসার জন্য তাকে 3টা রহস্যময় দরজা খুঁজে বের করতে হবে। ওয়াং তখন একটা পবিত্র ছুরি দিয়ে চারদিকে একটা সুরক্ষা বলয় তৈরি করে দেয় আর ধূপকাঠি জ্বালিয়ে সময়ও নির্ধারণ করে। শিয়া আর হায়ং তখন একটা সাদা দড়ি দিয়ে একে অপরের সঙ্গে বাঁধা ছিল। হায়ং তখন শিয়াকে সাবধান করে দিয়ে বলে যে এই পথে হাঁটার সময় খবরদার পেছনে তাকাবে না, যদি তাকাও তবে কিন্তু সেই আত্মা আমাকে দেখে ফেলবে এবং আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। এরপর নিজের মুখটা একটা ডিভাইন মাস্কে দেখে হায়ং যখন মন্ত্র পড়া শুরু করে শিয়া তখন সেই কুয়াশাচ্ছন্ন অভিশপ্ত জগতের ভেতর দিয়ে নিজের স্কুলে এসেই পৌঁছায়। এক অজানা আতঙ্ক নিয়ে তো শিয়া তার জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মধ্যে অবতীর্ণ হয়। এরপর ওই অভিশপ্ত জায়গায় ঢুকে তো শিয়া একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। সেখানে আত্মাটা মৃত ইয়াংবুকের রূপ ধারণ করে তাকে তাড়া করতে শুরু করে। শিয়া বুঝতে পারে যে এই জগৎ থেকে পালানোর একমাত্র উপায় হলো সেই 3টি রহস্যময় দরজা। এরপর তো সে নিজের ভয়কে জয় করে সব মায়া আর বিভ্রম উপেক্ষা করে দৌড়াতে শুরু করে আর প্রথম দরজাটা পার হয়ে এক ধাপ এগিয়ে যায়। বাস্তব দুনিয়ায় হায়ং যখন দ্বিতীয় ধূপকাঠিটা জ্বালায় শিয়া তখন পৌঁছে যায় তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক স্মৃতিতে, যেদিন তার বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। শিয়া নিজেকে আজীবন এই দুর্ঘটনার জন্য দায়ী মনে করত। কার সল্টে তার মা তো রক্তাক্ত অবস্থায় শিয়ার পা ধরে সাহায্য চাইতে শুরু করে। হায়ংও তখন বুঝতে পারে যে এটা ওই আত্মার একটা ছলনা, তাই সে শিয়ার হাতে সাদা সুতোয় টান দিয়ে তাকে সাবধান করে দেয়। শিয়াও তখন বুঝতে পেরে নিজের আবেগ সংবরণ করে তো ওদিকে না তাকিয়ে দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে আসে। এরপর বাস্তব দুনিয়ায় তার জ্ঞান ফিরলেও শিয়া এখন একটা চরম গোরখধাঁধার মধ্যে পড়ে যায়। তার কানে হাউংয়ের এখনও সেই কণ্ঠই ভাসছিল যে তাকে তৃতীয় দরজাটি খুঁজে বের করতে হবে, কিন্তু আসলে ওটা ছিল একটা অশরীরী আত্মার কণ্ঠ যা তাকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছিল। ওয়াং ইউন তখন হঠাৎ করে বলে ওঠে যে পেছনে ফিরে তাকাও, তাহলে আত্মাটি হাজুনকে ছেড়ে দেবে।
শিয়া তো আসলে বুঝতে পারেনি যে সে তখনও সেই কার্স ওয়ার্ল্ডেই ছিল। তাই সে পেছনে তাকানো মাত্রই তো আত্মাটা হায়াংকে দেখে ফেলে, আর হায়াংও তখন মারাত্মকভাবে আহত হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে হায়াং তখন সশরীরে সে অভিশপ্ত জগতে প্রবেশের সিদ্ধান্ত নেয়। সেখানে শিয়ার চারপাশ থেকে একের পর এক লাশ ঝুলতে থাকে, আর তার চোখ মুখ দিয়ে তো রক্ত বের হতেই শুরু করে। ঠিক শেষ মুহূর্তে হাউং সেখানে পৌঁছে শিয়ার হাতে সেই লাল সুতো কেটে দেয়, যেটা দিয়ে আসলে আত্মার সঙ্গে তার সংযোগ ছিল। সে তো কোনো মতে প্রাণে বেঁচে ফেরে, কিন্তু তার বিপদ এখনও কাটেনি। হায়ং তখন জানায় যে এই অভিশাপ পুরোপুরি কাটাতে হলে মেহং খুঁজে বের করতে হবে। মেহং হলো একটা স্পেশাল বস্তু যা কোনো অশুভ আত্মাকে বাস্তব জগতের সঙ্গে যুক্ত রাখে, আর এই ক্ষেত্রে হিয়ংয়ের সেই ফোনটি ছিল মেহং। আর শিয়া যেহেতু এখন এই দুই জগতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাই তাকেই এই রহস্যের সমাধান করতে হবে। ওই রাতে তো শিয়া একটা বিভীষিকাময় অভিজ্ঞতার মধ্য দিয়েই যায়। ঘুমানোর সময় সে দেখতে পায় যে সিলিং থেকে বৃষ্টির বদলে রক্ত ঝরছে, আর সে পুরোপুরি ওই রক্তেই ভিজে যায়। এরপরে তো স্বপ্নে সে আবার হিয়ংয়ের আত্মার পাশাপাশি আরও একটা স্কুল ছাত্রীকে দেখতে পায়, আর এটা দেখেই তো দ্রুত সে সব কথা হায়ংকে জানায়। হায়ং তখন তাকে বলে যে তাহলে হয়তোবা অভিশাপের পেছনে আরও অনেকের হাত রয়েছে। তাই হায়ং তাকে সাবধান করে দিয়ে বলে যে এখন থেকে তুমি কারো কোনো ফোন বা মেসেজের উত্তর দেবে না। তবে ওই অভিশপ্ত দুনিয়ায় একা গিয়ে ওই মেহং খুঁজে বের করাটা তোমার জন্য অনেক বেশি রিস্কি হয়ে যাবে, এতে তোমার প্রাণটাও চলে যেতে পারে। তাই এখন আমাদেরকে বাস্তব দুনিয়ায় সে অদৃশ্য মেহং মানে অভিশপ্ত ফোনটা খুঁজে বের করতে হবে, যে ফোনটাতে আসলে হিয়ং নামের ওই মেয়েটা তার ওই ভিডিও রেকর্ড করেছিল। এরপর হায়ং সেখান থেকে যাওয়ার আগে শিয়ার হাতে একটা সাদা রঙের পবিত্র ব্রেসলেট বেঁধে দেয়, আর তাকে সতর্ক করে দিয়ে বলে যে এটা যতক্ষণ তোমার হাতে থাকবে ততক্ষণ কোনো অশুভ শক্তি তোমার নাগালি পাবে না। এরপরে তো শিয়া, হাজন আর ওয়াং ইয়ন মিলে তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। কিন্তু রওনা হওয়ার পরে হাজন আবার দৌড়ে ফিরে আসে তার বোনকে একটা ধন্যবাদ জানাতে। আর এরপর সে ওয়াং ইয়ানকে অনেক আক্ষেপ করে জিজ্ঞাসা করে যে আমার বোনকে কোনোদিনের বাড়ি থেকে বের হতে পারবে না। ওয়াং ইয়ং তখন জানায় যে হাওংয়ের শরীর নাকি এই বিশেষ বাড়ির সুরক্ষা বলয় ছাড়া অন্য কোথাও টিকে থাকতে পারবে না। তবে তারা এখনও আশা ছাড়েনি, খুব শীঘ্রই হয়তোবা এর একটা পথ বের হবে। তো এরপরে তারা হাজনদের বাড়িতেই ফিরে আসে। হাজনের কাছে ইয়ংবুকের সে ল্যাপটপটা ছিল। তারা এরপর ল্যাপটপের ব্রাউজিং হিস্ট্রি ঘেটে জানার চেষ্টা করে যে ইয়ংবুক আসলে কোথা থেকে এই ভয়ানক অ্যাপটির সন্ধান পেয়েছিল। তখন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখা যায় যে ইয়ংবুক ডিসকর্ড প্ল্যাটফর্মে খুব সক্রিয় ছিল। তখন হঠাৎ করে সেখানে মিনজু নামের একটা ছেলের কল আসে। হাজুন তখন ইয়ংবুকের কণ্ঠ নকল করে তার সঙ্গে কথা বলে। মিনজু তখন জানায় যে কি ব্যাপার, তুমি বেঁচে আছো? তাহলে কি আমি গুজব শুনেছিলাম যে তুমি মারা গিয়েছো? হাজন তখন কৌশলে এইসব কথা এড়িয়ে গিয়ে তাকে দেখা করতে বলে, কিন্তু সমস্যা বাধে মিনজু যখন তাদেরকে একটা পরিচিত জায়গায় আসতে বলে। হাজন তখন বুদ্ধি খাটিয়ে ইয়ংবুকের নেভিগেশন ম্যাপ চেক করে বের করে ফেলে যে তারা সবসময় স্কুলের একটা পাশের পার্কেই দেখা করত। এদিকে নারী আর গিয়ংবু তো তখনও শিয়ার অ্যাপার্টমেন্টেই ছিল। তারা এখানে গিয়ংবুর হারিয়ে যাওয়া মোবাইলটা খোঁজার চেষ্টা করছিল। তবে আমরা তো জানি যে এটা নারী তার কাছে লুকিয়ে রেখেছে। অন্যদিকে তারা তিনজন তো মিনজুর সঙ্গে দেখা করতে আসে। তবে মিনজু আবার ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই দ্রুত ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর ফাইনালি তারা তিনজন মিনজুকে ধরে ফেলে। আর এইবার তো শুরু হয় চরম জিজ্ঞাসাবাদ। মিনজু তখন ভয় পেয়ে পকেট থেকে একটা ওষুধের প্যাকেট বের করে। আসলে মিনজু ইয়ংবুকে বিভিন্ন ধরনের পিল সাপ্লাই দিত, অর্থাৎ আমরা যে দেখেছিলাম ইয়ংবুকে পিল খেতে, সেগুলো আসলে মিনজুর কাছ থেকে এসে নিত। এরপরে যখন তারা মিনজুকে আরেকটু চাপ দেয় তখন সে ওই গিরিকো অ্যাপের কথাও বলে দেয়। কিন্তু সে এখানে একটা আশ্চর্যজনক কথা বলে। সে বলে যে ইয়ংবুকে তো জানার কথা ছিল যে এই অ্যাপে উইশ পূরণ হলে এরপরে কি হয়। তাহলে বন্ধুরা, ইয়ংবুক সবকিছু জেনেও কেন এই কাজটা করলো? মানে সে কি আসলে চেয়েছিল যে তার মৃত্যু হয়ে যাক বা তার বন্ধুরা এরকম বিপদে পড়ুক? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু আমাদের এই সিরিজের পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে। তাই আজকের গল্প যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আসলে একসঙ্গে এতগুলো এপিসোড এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আজকে এখানেই শেষ করছি। আর গল্পটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে জানিও। আল্লাহ হাফেজ।